রবেসপিয়ে, ন্যায় বিচারক থেকে গিলোটিন, এক বিপ্লবীর আত্মবিরোধ। ধরুন, একজন নেতা আছেন যিনি মৃত্যুদণ্ড বিরোধী, গরিব মানুষের পক্ষে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন। তিনি নিজেকে মনে করেন নৈতিকতার কণ্ঠস্বর, জনগণের প্রকৃত প্রতিনিধি। কিন্তু বছর কয়েক পেরিয়ে গেলে সেই মানুষে হয়ে উঠলেন হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ডের কারণ। তিনি মৃত্যুদণ্ডকে রাজনৈতিক অনুমোদন দিলেন। তার স্বাক্ষরে গিলোটিন থামছে না। তার একসময়ের বন্ধু, সহযোদ্ধা জর্জ দান্ত থেকে শুরু করে আরও বহু মানুষ, সকলেরই গন্তব্য হচ্ছে গিলোটিন। বিপ্লবের নামে, ন্যায় বিচারের নামে তাদের মাথা কেটে পড়ছে গিলোটিন থেকে। এই মানুষটির নাম ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ে। আজ আমরা তাকে নিয়ে একটি অস্বস্তিকর প্রশ্ন করব। একজন মৃত্যুদণ্ড বিরোধী মানুষ কিভাবে নিজেকে গিলোটিনের নৈতিক রক্ষক ভাবতে পারলেন? আর বাংলাদেশের রাজনীতিতে আমরা কি এরকম নেতার ছায়া কিংবা এর কাছাকাছি চরিত্র দেখেছি বা ভবিষ্যতে দেখতে যাব? প্রথমে আসি রবেসপিয়ের শুরুটাতে। তরুণ রবেসপিয়ে একজন আইনজীবী। তিনি আদালতে দাঁড়িয়ে যুক্তি দিয়েছেন, মৃত্যুদণ্ড কখনো কাম্য হতে পারে না, অর্থাৎ রাষ্ট্রের হাতে মৃত্যুদণ্ড থাকা উচিত নয়। তার কথা ছিল, যদি রাষ্ট্র হত্যা করে তবে সে অপরাধী থেকে নৈতিকভাবে কতটা উঁচুতে থাকবে, মানে রাষ্ট্র কতটা উঁচুতে থাকবে। এমন একজন মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, কর ব্যবস্থার বিরুদ্ধে, অভিজাত শ্রেণীর অযৌক্তিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে। এইসবের বিরুদ্ধে তিনি ছিলেন একদম সোচ্চার। মানুষ তাকে ডাকতে শুরু করলো দি ইনকরাপ্টেবল, অর্থাৎ যাকে দুর্নীতিগ্রস্ত করা যায় না। মানে এমন মানুষ আসলে আমাদের দেশে পাওয়া অনেক কঠিন, মানে দুর্নীতি যাকে ধরতে পারে না। একজন নৈতিক বিরোধী, একজন নৈতিক বিপ্লবী, যিনি নিজের জন্য প্রায় কিছুই দাবি করতেন না, কিন্তু জনগণের জন্য সব কিছু চাইতেন। এই পর্যন্ত শুনে মনে হয় রবেসপিয়ে ঠিক পারফেক্ট। এমন কাউকে পেলে তো আমরা বলি এই মানুষটি তো আমাদের প্রয়োজন। কিন্তু ঠিক এখান থেকে শুরু হয় ট্র্যাজেডি। এখান থেকেই গল্পটা শুরু হচ্ছে। ফরাসি বিপ্লব কেবল রাজাকে সরানো ছিল না। আমরা জানি যে বাস্তিল দুর্গ ফরাসিরা ধ্বংস করে, বাস্তিল দুর্গের পতন ঘটে। কিন্তু শুধু এইটার জন্য কিন্তু ফরাসি বিপ্লবটা হয়নি। এটি ছিল একের পর এক ঝড়। ফরাসি বিপ্লবের মধ্যে অনেকগুলো ইনার প্রবলেম, বাইরের প্রবলেম, জগা খিচুড়ি আসলে। রাজা ষড়যন্ত্র করলেন, পালানোর চেষ্টা করলেন। ইউরোপের রাজতান্ত্রিক শক্তিগুলো যেমন অস্ট্রিয়া, প্রাশিয়া বিপ্লব ঠেকাতে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এর একটা ব্যাপার হচ্ছে, ইউরোপের রাজ পরিবারগুলো কিন্তু সবাই একই রক্ত, এদিক সেদিক, এর মামাতো ভাই, এর খালাতো ভাই, এর ভাই, এর বোন, এইভাবে রাজ পরিবারগুলো ছিল। হাবসবার্গ বা জার, সবাই ওতপ্রোতভাবে ওরা রক্তে সম্পর্কিত। দেশের ভেতরে রাজতন্ত্রপন্থীদের বিদ্রোহ শুরু হলো। কোথাও গৃহযুদ্ধ, কোথাও গণহত্যা। বিপ্লবী সরকার হঠাৎ দেখতে পেল চারদিকে যেন শত্রু, বাইরে বিদেশি সৈন্য, ভেতরে গাদ্দার ষড়যন্ত্রকারী। এই ভয়ের মুহূর্তে তারা একটা সিদ্ধান্ত নিল, বিপ্লব রক্ষা করতে হলে কঠোর হতে হবে, মায়া দেখানোর সময় নেই। এভাবেই শুরু হয় রেইন অফ টেরর, অর্থাৎ সন্ত্রাসের শাসন। বিপ্লবের নামে, জনগণের নিরাপত্তার নামে রাষ্ট্র নিজেকে ন্যায় বিচারের একমাত্র মালিক ঘোষণা করে। এবং রবেসপিয়ে
মৃত্যুদণ্ড বিরোধী সেই মানুষ ধীরে ধীরে এই সন্ত্রাসের দার্শনিক হয়ে ওঠেন এবং তিনি অনুমোদন দিলেন এটা। এখন আসল প্রশ্ন, একজন মৃত্যুদণ্ড বিরোধী মানুষ এই অবস্থায় গেলেন কেন? মানে এটা একটা ভাবার বিষয় আসছে। কিন্তু প্রথমে তো উনি মৃত্যুদণ্ড বিরোধী ছিলেন। প্রথম কারণ তার আদর্শবাদ। রবেসপিয়ের বিশ্বাস করতেন তিনি সত্য জানেন। কি অন্যায়, কি ন্যায়, কি অন্যায়, এই প্রশ্নে তিনি কোনো আপোষ করতে রাজি ছিলেন না। এটা প্রথমে খুব সুন্দর শোনায় এবং ওই সময়কার একজন ফিলোসোফার বলেছিলেন যে মানুষটার নাম আমার মনে নাই, যে রবেসপিয়েরকে আমার খুব ভয় লাগে, কারণ উনি যা বলেন তা বিশ্বাস করে। এরকম কিন্তু মানুষ আছে। ওরা সৎ, কিন্তু ওরা অনেক কঠোর, অনেক নিষ্ঠুর হতে পারে। কিন্তু সমস্যা হলো তিনি মনে করতে শুরু করলেন যে যে আমার সঙ্গে দ্বিমত করে সে সত্যের বিরুদ্ধে। এরকম কিন্তু আমাদের দেশেও হয়েছে, আমরা কিন্তু দেখেছি। যে সত্যের বিরুদ্ধে সে জনগণের বিরুদ্ধে, আর যে জনগণের বিরুদ্ধে সে বিপ্লবের শত্রু। হ্যাঁ, এরকম নেতা কিন্তু আমরা অনেক 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 দেখেছি, কিন্তু সৎ দেখিনি এরকম, মানে অসৎ এরকম, মানে আমি ঠিক। এই সরল সমীকরণ তাকে নৈতিকতার নামে এক ধরনের স্বৈরাচারে ঠেলে দিল। এখানে আর যৌক্তিক আলোচনা নেই, এখানে আছে সাদা কালো, মানে হয় আমার সাথে থাকো, না হয় না। দ্বিতীয় কারণ প্যারানয়া, অর্থাৎ আতঙ্ক আর সন্দেহ। এটা কিন্তু একটা ফ্যাক্ট, প্যারানয়া। যারা ক্ষমতায় থাকে ওরা অনেক সময় প্যারানয়াতে ভোগে আর কি। ষড়যন্ত্র বাস্তবেই ছিল, বিদ্রোহ বাস্তবেই ছিল, বাইরের যুদ্ধ বাস্তবেই ছিল, কিন্তু সে বাস্তব ভয়ের ভেতরে রবেসপিয়ার পার্থক্য করতে পারলেন না। তখন আর ওনার মাথার কাজ করলো না যে, মানে সবাইকে উনি সমানভাবেই বিচার করলেন, কোনটা প্রকৃত শত্রু আর কোনটা একটা সমালোচনা বা একটা রাজনৈতিক বিরোধিতা। এইটার পার্থক্য কিন্তু রবেসপিয়ার তখন ভুলে গেলেন। ফলাফল হলো সে আমার পথের বাধা, সে আমার নীতির সাথে মেলে না, সেই হয়ে গেল রাষ্ট্রদ্রোহী, বিপ্লবের শত্রু, আর গন্তব্য স্বাভাবিকভাবে গিলোটিনের নিচে মাথা কাটা। তৃতীয় কারণ সময়ের নির্মম বাস্তবতা। সেদিনের ফ্রান্সে অনেকেই সত্যি বিশ্বাস করতেন স্বল্প মেয়াদে সন্ত্রাস না হলে বিপ্লব বাঁচবে না, রাজতন্ত্র ফিরে আসবে, পুরনো শোষণ ফিরবে, সব ত্যাগ, সব রক্ত বৃথা যাবে। এই যুক্তি রবেসপিয়ার গ্রহণ করলেন, কিন্তু সাধারণ রাজনীতিবিদদের মতো কেবল প্রয়োজন হিসেবে না, তিনি এটাকে এক নৈতিক ভাষা দিলেন। বললেন সন্ত্রাস হলো ন্যায় বিচারের হাতিয়ার। কি সাংঘাতিক একটা যুক্তি, মানে এটা দিয়ে থামাতে হবে। এখানে এসে সব কিছু বদলে যায়, কারণ একবার যদি রাষ্ট্র বিশ্বাস করে তার সহিংসতাই ন্যায় বিচার, তাহলে আর কেউ তাকে থামানোর সাহস পায় না। এখন আসি সেই নাটকীয় অংশে। জর্জ দান্তো, একসময় ঘনিষ্ঠ বন্ধু। দান্তো ছিলেন বিপ্লবের আরেক মুখ। প্রথম দিকে তিনিও সশস্ত্র বিপ্লবে রাজতন্ত্র পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু একসময় তিনি বললেন এখন সন্ত্রাস কিছুটা কমানো দরকার। চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা। উনি নিজেই রবেসপিয়ারকে বললেন যে এখন সন্ত্রাস কিছুটা কমানো দরকার, মানুষকে একটু স্বস্তি দেওয়া দরকার, রাষ্ট্রকে কিছুটা নমনীয় হওয়া দরকার। এই কথা রবেসপিয়ার কানে গেল। তিনি কি ভাবলেন? একে তিনি দেখলেন দুর্বলতা হিসাবে, আর দুর্বলতা মানে বিপ্লবের জন্য হুমকি। এটা কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নে দেখছি, বা অনেক ক্ষেত্রে এটা দেখছি আমরা। দান্তের বিরুদ্ধে উঠল অভিযোগ, দুর্নীতি, ষড়যন্ত্র, বিপ্লবকে নরম বানানোর চেষ্টা, এবং শেষ পর্যন্ত
রবেসপিয়ে নীরব সমর্থনে কিংবা সক্রিয় ভূমিকায় দান্তও চলে গেলেন গিলোটিনের নিচে। এখানে আমরা দেখি এক ভয়ঙ্কর ছবি। বিপ্লব নিজের সন্তানদের ধ্বংস করতে শুরু করলো। যে বিপ্লব জনগণের অধিকারের নামে শুরু হয়েছিল, সেই বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, যে বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, সেই বিপ্লবে এখন তার এক সময়ের নায়কদেরকে শত্রু মনে করলো। সাংঘাতিক ব্যাপার। এখন প্রশ্ন, রবেসপিয়ে কি তাহলে একজন টাইরেন্ট, অর্থাৎ স্বৈরাচারী? উত্তরটা তো সহজে দেয়া যায় না। আসলে তিনি জন্মগতভাবে কোনো রক্তপিপাসু নেতা ছিলেন না। তিনি ছিলেন অতিরিক্ত নৈতিক বিশ্বাসের এক ট্র্যাজিক চরিত্র, যিনি ভাবলেন আমার সত্যই একমাত্র সত্য। নিজের ভুল মানার নম্রতা তার ছিল না, ক্ষমতা ছাড়ার সাহস ছিল না। এইটা একটা ব্যাপার, ক্ষমতা অনেকেই ছাড়তে চায় না এক সময় গিয়ে। সমালোচনাকে তিনি বিশ্বাসঘাতকতা হিসাবে দেখলেন। ফল, ন্যায় বিচারের ভাষার অন্যায়কে বৈধতা দিলেন। একজন মৃত্যুদণ্ড বিরোধী মানুষ শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডকে নৈতিকতার সিংহাসনে বসালেন। এবার আসি বাংলাদেশের দিকে। আমি এখানে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম নেব না, কারণ আমার লক্ষ্য কাউকে এককভাবে দায়ী করা নয়, বরং একটি প্যাটার্ন, একটি প্রবণতা দেখানো। আমরা কি এই অঞ্চলে এমন ধরনের চরিত্র দেখেছি যারা প্রথমে গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায় বিচারের কথা বলেন, অবিরত স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন, মানুষের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, কিন্তু যখন নিজেরা ক্ষমতায় যান তখন ধীরে ধীরে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করেন? এটা আমাদের দেশে অনেক আমরা দেখেছি। সমালোচনাকে রাষ্ট্রবিরোধী, ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী তকমা দেওয়া হয়। আইন শৃঙ্খলা, উন্নয়ন, স্থিতিশীলতার নামে কঠোরতা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে উন্নয়নের নামে টাকাও লুকানো হয়, টাকা পাচার করা হয়। গণতন্ত্রের নামে আসা শক্তি অনেক সময় গণতন্ত্রের সীমা ভেঙে নিজেকেই স্থায়ী করতে চায়। একটা সময়ে এরপর আমরা আর পার্থক্য করতে পারি না, কে সত্যিকারের দেশবিরোধী আর কে কেবল সরকারের বিরোধী। এই বিভ্রান্তির ভেতরেই জন্ম নেয় নরম রবেসপিয়ে, মানে হিডেন একটা রবেসপিয়ে, যারা বলে আমি তো সব করছি তোমাদের জন্যই, তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু সেই ভবিষ্যৎ আস্তে আস্তেই নাগরিকদের স্বাধীন মতামত প্রশ্ন করার অধিকার সব কিছু হারিয়ে যায়। রবেসপিয়ের মতোই নৈতিকতার ভাষায় তারা নিজেদের সমালোচনাহীন করে তুলতে চায়। আমি ন্যায়ের পক্ষে এই কথা যখন একক ব্যক্তির মুখ থেকে আসে আর সে রাষ্ট্রযন্ত্র হাতে পায়, তখন সে বিপজ্জনক হয়ে ওঠে। তাহলে আমাদের জন্য শিক্ষাটা কি? রবেসপিয়ে আমাদের একটি তিক্ত শিক্ষা দেন। ভালো উদ্দেশ্য, নৈতিক ভাষা, সুন্দর বক্তব্য এসবই যথেষ্ট নয়। প্রশ্ন হলো, ক্ষমতা কি একজন মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে? সমালোচনা কি ষড়যন্ত্র বলে বাতিল হয়ে যাচ্ছে? বিরোধী কণ্ঠ কি রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত হচ্ছে? যদি হয়, তবে আমরা রবেসপিয়ের পথেই চলছি। হোক সে 18 শতকের ফ্রান্স বা 21 শতকের দক্ষিণ এশিয়ার দেশ, কোনো একটা দেশ। বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি তাই নির্ভর করবে আমরা কি এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে কোনো নেতা যতই জনপ্রিয় হন না কেন আইনের ঊর্ধ্বে যেতে পারবে না, যেখানে বিপ্লব, আন্দোলন, নির্বাচনের নায়ক
কোনোদিনই বলতে পারবে না আমরা সমালোচনা ঊর্ধ্বে। কারণ একটি কথা মনে রাখতে হবে, রবেসপিয়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি তার গিলোটিনে মৃত্যু নয়। রবেসপিয়েরকে কিন্তু শেষ পর্যন্ত লাস্ট ম্যান, তাকে গিলোটিনে মাথা কাটা হয়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে একটা শিক্ষা। সেই শিক্ষাটা হচ্ছে যে বিপ্লব মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে না, যে পরিবর্তন সমালোচনাকে হত্যা করে, যে ন্যায় বিচার গিলোটিনের ধারালো ব্লেডের উপর দাঁড়িয়ে থাকে, সেই ন্যায় বিচার টেকে না। বিপ্লব টিকে থাকে না, শুধু রাষ্ট্র টিকে থাকে। আমরা দেখেছি বিপ্লব কিন্তু সারা জীবনের জন্য না। আমরা যদি সারা জীবন বিপ্লব করি, যেমন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের বিপ্লবটা কিন্তু সারা জীবনের জন্য হয়ে গেছে। এটা অনেকটা ক্লান্তিকরই বটে, একটা ফলাফল কিন্তু আসতে হয়। আমি এটাকে বলছি যে ধরুন ভিয়েতনামিরাও অনেক দিন যুদ্ধ করেছে, কিন্তু ওরা একটা ফলাফলে আসতে পেরেছে। ফলাফলটা হচ্ছে শান্তি। তো বিপ্লব টিকে থাকে না, শুধু রাষ্ট্র টিকে থাকে। আর রাষ্ট্রকে চালায় সেই সব মানুষ যাদের আমরা কখনো রবেসপিয়ে আবার কখনো অন্য নামে ডাকি। প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে এই আয়নায় নিজেদের দেখে নিতে প্রস্তুত কিনা? ধন্যবাদ।